বৈদিক চিন্তনধারা আমরা রাখি। এই সংসারে একটা প্রশ্ন, আমরা সবাই খাই, সবাই তো খাই, কিন্তু কেন খাই? খাই কেন বলুন, সবাই উত্তর দিন। কেন খাই? বাঁচার জন্য নাকি? প্রশ্ন আসবে বাঁচার জন্য খাই। বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচেন? কোনটা ঠিক? খাওয়ার জন্য বাঁচেন না বাঁচার জন্য খান? ঠিক করে বুঝার চেষ্টা করুন। কি বৌমা, আমরা খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই? খাওয়ার জন্য বাঁচতে পারি না, না খেলে বাঁচবো কি করে? হ্যাঁ, আগে খাবে তারপর বাঁচবে, তো এটা তো হতে পারে খেলাম বলে বাঁচলাম, রাইট। যদি আমরা বলি খাওয়ার জন্য বাঁচবো তাহলে কি প্রবলেম হবে? দেখুন, এই সংসারে খাওয়ার জন্য কারা বাঁচে? এই সংসারে খাওয়ার জন্য বাঁচে কেবল পশু পক্ষীরা, যে সমস্ত প্রাণীরা যাদের কোনো জ্ঞান বিদ্যা নাই, কেবল বাঁচার জন্যই তারা বাঁচে। কিন্তু সে মনুষ্য একমাত্র প্রাণী যারা বাঁচার জন্য খাবে, অর্থাৎ তারা বিচার বিবেচনা খাবে কতটা খেলে আমি বাঁচবো, কোনটা খেলে বাঁচবো, কখন খেতে হবে, কি খেতে হবে, কিভাবে তার অন্ন কিভাবে আসবে, তার সোর্স অফ ইনকাম। চুরি করেও খাওয়া যায় আর সৎপথেও খাওয়া যায়, এটা বিচার করে খাবে কে? মনুষ্য। আবার কোন মনুষ্য? যে বুদ্ধিমান, ধিও ইয়ৌন প্রচোদয়াৎ, যার মধ্যে আছে। এই সংসারে বাঁচে সবাই, কিন্তু বাঁচে কজন? সঠিক ব্যক্তি কজন বাঁচে? সকাল আমরা চর্চা করেছিলাম যে বাঁচার জন্য যে আমাদের বৃত্তি প্রয়োজন সেটা কি? কেবল খেলাম, পড়লাম, বাঁচলাম, মরলাম। শাস্ত্র বলছে আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভির নরাণাম ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মে ন হীনা পশুভির সমানা। খাওয়া, পড়া, বাঁচা, সন্তান উৎপন্ন করে না পশুও করে আর মনুষ্যও করে। তাহলে পশুর সঙ্গে আমাদের পার্থক্য কি? পশুর সঙ্গে পার্থক্য এটাই যে পশু জানে না সে কি করে। পশু জন্ম হতে মৃত্যু পর্যন্ত তার স্বাভাবিক নিয়মে সে বাঁচে, পরমেশ্বরের পরম করুণায় তার সৃষ্টিতে সে আসে এবং সাধারণভাবে সে বাঁচে। তবু তার সাধারণ জ্ঞান আছে কোনটা খাবে কোনটা খাবে না। আচ্ছা, আপনি পশুর সামনে, একটা গরুর সামনে মাংস এনে দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুটা মারা যাবে, তো খাবে কি? মাংস খাবে গরু? গরু, ঘোড়া, হাতি এরা খাবে মাংস? তাদের জন্য নিশ্চিত খাদ্য আছে, সেটা সেই খাবে। দুর্ভাগ্য এই মনুষ্য জাতির, সে বিদ্বান, সে জ্ঞানী, সে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, পিএইচডি করে, তবু সে গরুর খাদ্যও খাবে, শাকসবজিও খাবে, আর যে হিংস্র পশু যারা মাংসাশী প্রাণী তাদের খাদ্য খাবে। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, মনুষ্য হিংস্র প্রাণী না শাকাহারী প্রাণী? মনুষ্য সাধারণত, আপনাদের ধারণায় হওয়া উচিত, মনুষ্যকে কোথাও কি মাংসাশী প্রাণী বলা আছে? মনুষ্যকে কোথাও কোনো সংস্কৃতিতে, কোনো ইতিহাসে, কোনো জায়গায় মাংসাশী প্রাণী বলা হয়নি। তাহলে মনুষ্য যে জবরদস্তি মাছ মাংস খায়, ডিম খায়, এটা জবরদস্তি খায়, এটা কোথাও নির্দেশ নাই, কোনো শাস্ত্রের নির্দেশ নাই, কোনো যে বর্তমান যে বিজ্ঞান তাতেও কোনো নির্দেশ নাই। আপনাকে উদাহরণ দিচ্ছি, যেমন বললাম একটা গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুকে থাকবে, তবু তার খাদ্য তাকে দিলে, অর্থাৎ যদি মাংস পদার্থ দেয় সে খাবে না, মারা যাবে। একটা গরু খড় খায়, তাকে প্লাস্টিকের খড় দিয়ে খাবে? প্লাস্টিকের খড়, সে দুধ থেকে বুঝে যাবে এটা খাদ্য নয়।
একটা ছাগল সে প্লাস্টিকের ঘাস দিয়ে খাবে না, দূর থেকে এসে বুঝে যাবে খাবে না। দুর্ভাগ্য মনুষ্য জাতির, কোনটা তার খাদ্য কোনটা তার খাদ্য নয়, এই বিচার করার ক্ষমতা তার হারিয়ে গেছে। তো এই যে বিচার, এই বিচারটা হচ্ছে মনুষ্যের মধ্যে থাকা উচিত। এবং যে বিচার করে সেইটা মনুষ্য, যে বিচার করে চলে, বলে, খায়, দায়, যার প্রত্যেক কার্যে বিচার আছে, যার প্রত্যেক কার্যে চিন্তন আছে, যার প্রত্যেক কার্যে বিবেচনা করে করে, তাকেই মনুষ্য বলা হবে, আর সমস্ত পশুর সমান। তাহলে একটা পশু থেকে মনুষ্যের পার্থক্য এটাই যে পশু স্বাভাবিক নিয়মে চলে জন্ম হতে মৃত্যু পর্যন্ত, কিন্তু মনুষ্য সেরকম নয়। মনুষ্যকে বিচার করতে হবে, বিবেচনা করতে হবে, তার চিন্তন করতে হবে, এবং সে কেবল নিজে খেলেই চলবে না, তার পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব আছে। একটা মনুষ্য যখন 10 টাকা ইনকাম করে, মনে রাখবেন তার 10 টাকা ইনকামের মধ্যে তার 1 টাকা রাষ্ট্রের জন্য তাকে দিতে হবে। আমরা কি দিই? তার 1 ভাগ রাষ্ট্রের জন্য দেওয়া উচিত, এটা কর্তব্য। যদিও আমরা প্রত্যক্ষ রূপে ট্যাক্স দিই, সে যেভাবেই হোক ট্যাক্স নিবেই, সেটা রাষ্ট্রের সংরক্ষণ, রাষ্ট্রের ব্যবস্থা বলেই। আপনারা জানেন বিদেশে, আমেরিকাতে প্রত্যেক মনুষ্যকে ট্যাক্স দিতে বাধ্য। সেখানে বাঁচতে গেলে, সেখানে খেতে গেলে আপনি খাবেন বড় প্রয়োজন নয়, আগে ট্যাক্স দিতে হবে রাষ্ট্রের। ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা, এই ভারতবর্ষে একটা দেশ যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা আছে, ব্যবস্থা লোকে দেয়। কিন্তু বিদেশে 1 পয়সা ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা নেই। তাই তারা এত সমৃদ্ধ, তাই তারা এত ধনশালী, তাই তারা এত সমৃদ্ধশালী। এই ভারতবর্ষ একটা দেশ যেখানে সব বিষয়ে ছুট আছে, আর আমরা ছুটকে পেতে খুব সুযোগ খুঁজি, যে কোথায় কোথায় আমাদের রিবেট পাওয়া যাবে, কোথায় কোথায় আমাদের ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে। এই জন্য আমরা সবাই প্রচেষ্ট। দেখুন, এই সমাজ, এই রাষ্ট্র, দেশ কার দ্বারা চলে? আমি, আপনি, আমরা সবার সংবদ্ধ ব্যবস্থায়, তার নাম সমাজ। সমাজ কোনো আলাদা একটা ব্যক্তি নয়, সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থায় সবার সহযোগিতা, আন্তঃকরণের প্রয়োজন। যদি সেই আন্তঃকরণ রাষ্ট্রের প্রয়োজন না, যদি আমরা পরিপূর্ণ না করি, তা রাষ্ট্রের ক্ষেত্রে আমরা কি করব না, আমরা আমাদের বিশ্বাসঘাতকতা করব রাষ্ট্রের প্রতি। তাই আর্য সমাজে শিক্ষা দেয় কি ব্যক্তিকে প্রথম যেমন তার আধ্যাত্মিক উন্নতি দ্বারা, তার ব্যক্তির উন্নতির দ্বারা মানবিক উন্নতি করতে পারবে। যে ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি করবে, যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞানী হবে, যে ব্যক্তি বৈদিক চিন্তাধারা মনে রাখবে, তার সবসময় মনে রাখবে আমি একা নয়, আমার সঙ্গে আমার পরিবার জড়িত, পরিবারের সঙ্গে সমাজ জড়িত, সমাজের সঙ্গে রাষ্ট্র জড়িত। যে ব্যক্তি আর ব্যক্তির সংগঠনে সমাজ, রাষ্ট্র তৈরি হবে। আর যদি ব্যক্তির নির্মাণ না হয়, তাহলে পরিবার নির্মাণ হবে না, আর পরিবার নির্মাণ না হলে সমাজ নির্মাণ হবে না, আর সমাজ নির্মাণ না হলে রাষ্ট্র নির্মাণ হবে না। আমাদের বিদ্বানরা রাষ্ট্র প্রার্থনা করে, আব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রহ্মবর্চসি জায়তাম। কি সুন্দর প্রার্থনা! সেখানে বলা হয়েছে আমাদের রাষ্ট্র কেমন হোক, রাষ্ট্রের ব্রাহ্মণ তারা তেজস্বী হবে, ব্রহ্মত্ব বিদ্যাকে প্রাপ্ত করবে, তারা জ্ঞানী হবে। আব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রহ্মবর্চসি জায়তাম। আর সেই দেশ কেমন হবে? দুগ্ধির ধেনুর বোডা নর্বানাসু সপ্তিহির পুরন্ধির ওষা। সে দেশে গোমাতার দুগ্ধে দেশ নদীর মতো বহে যাবে। সে দেশের গাছে, যেমন আপনি দেখে মালদা এসে দেখছেন প্রত্যেক গাছে আম ভরে আছে, তাই না? এবছর যদিও কম হয়েছে, বলছে ফল ফুল সে নদী হোক, এ দেশ হবে শস্য শ্যামলা। আমরা বিকেলবেলায় বেড়াতে গিয়েছিলাম, এখানে আমাদের মায়ের খেতে, ও কি সুন্দর করলা চাষ হয়েছে, কি সুন্দর সেখানে তরির চাষ হয়েছে, কি সুন্দর সেখানে বিভিন্ন রকমের শাকসবজির চাষ হচ্ছে। এই অঞ্চলে সকালে আপনি দেখবেন এইখান থেকে মাঠে এই গাজলের দিকে, আলমপুর দিকে যায়, সব রিস্কা ভরে ভরে সবজি যায়। যে দেশ শস্য শ্যামলা হবে, যে দেশের কৃষক শস্য শ্যামলা,
আমাদের দেশ বলছে এখানে যেখানে কিষানরা, আমাদের দেশে যারা কৃষকরা যদি সমৃদ্ধশালী হয়, তবে সে দেশ, সে রাষ্ট্র সুখকর হয়ে উঠবে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে সুসংবদ্ধ হতে হবে, সুসংবদ্ধ হয়ে সুরাষ্ট্র তৈরি করতে হবে। তাই বলছে এদেশের আবার নারী ঔষধমুখকারী। আর নারী, এদেশের নারী কেমন হবে? এদেশের নারী হতে হবে সম্রাজ্ঞী শ্বশুরে ভব, যে শ্বশুরে গিয়ে সম্রাজ্ঞী হয়ে উঠবে, অর্থাৎ শ্বশুরে নন্দাগ্রী ভব, যে সমগ্র নারীদের অর্থাৎ ননদ ইত্যাদি সবাইকে জয় করতে পারবে এবং পরিবারকে আপন করে, তার বাপের পরিবার ছেড়ে শ্বশুর বাড়িতে এসে সবাইকে আপন করে পরিবারকে সুন্দর করে তুলবে, সে হবে নারী। আর যে নারী তার সম্ভ্রম, তার বিদ্যা সমস্ত কিছু ধারণ করে পরিবারের রানী হয়ে উঠবে, সম্রাজ্ঞী হয়ে উঠবে, সে পরিবার হয়ে উঠবে সুখময়, সে পরিবার হয়ে উঠবে গরিমাময়। দেখুন, আমি তখন বলেছিলাম যে একটা পরিবারকে শুদ্ধ, পবিত্র এবং তেজস্বী হতে গেলে প্রথম সে ঘরের নারীকে তেজস্বিনী হতে হবে, বিদুষিনী হতে হবে, সে ঘরের নারীকে যোগ্যকরণী হতে হবে। যে ঘরের নারী, যে ঘরের মা এরকম বিদুষিনী হয়, শত কষ্টেও সে ঘরকে সে সমৃদ্ধশালী করে তুলবেই, সে ঘরকে সে সুখকর করে তুলবেই। তার সন্তান বিদ্বান হবে, তার সন্তান জ্ঞানী হবে, তার সন্তান রাষ্ট্রপ্রেমী হবে, তার সন্তান সমাজকে ভালোবাসতে শিখবে। এই জন্য বহু বড় পয়সা বলা দরকার নাই, প্রথম প্রয়োজন আমাদের ঘরে সুসংস্কার। মাগো, আপনাদের কাছে নিবেদন করি, প্রথম চেষ্টা করুন আমাদের সন্তানকে আমরা সুসংস্কার কি করে দেব। আর এই সুসংস্কার তৈরি কোথায় হয়? এই সংস্কারের কার্যশালা কোথায়? এই সুসংস্কারের কর্মশালা কোথায়? এই সুসংস্কারের কর্মশালা আজকের ইংলিশ মিডিয়ামে পাবেন না। আমরা বাচ্চা চলতে পারে না, তার থেকে ওজন বেশি, তার কাঁধে ব্যাগ দিয়ে তাকে এবিসিডি শেখাতে পাঠাই আজকে কেজি স্কুলে। কেজি স্কুলে সকাল থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত যায়, শুধু এবিসিডি শিখবে। সেখানে মাতা পিতার প্রতি শ্রদ্ধা করা শেখায় না, সেখানে গুরুজনের প্রতি শ্রদ্ধা করা শেখায় না, সেখানে ঈশ্বরের প্রতি আস্থা শেখায় না। ঈশ্বর কি, আমি কে, জগৎ কি, জগতের প্রয়োজনে আমি কেন, সেসব শিক্ষা দেওয়া হয় না এইসব স্কুলে। তাহলে কোথায় পাবো সে শিক্ষা? এই জন্য দেখবেন আমাদের ভগবান রাম, ভগবান কৃষ্ণ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল বাবাজি? রামের বিশ্ববিদ্যালয়ের নাম কি? কেউ বলতে পারবেন রামের বিশ্ববিদ্যালয়ের নাম? হ্যাঁ, গুরুকুল। রামের বিশ্ববিদ্যালয়ের নাম গুরুকুল। কৃষ্ণের বিশ্ববিদ্যালয়ের নাম গুরুকুল। তাহলে গুরুকুলে পড়ার পর তাদের বিদ্যা, তাদের জ্ঞান, তাদের সামাজিকতা, তাদের মানবিকতা, আজ এত লক্ষ বৎসর পরেও আমরা রামকে যুগাবতার বলি, রামকে মহান পুরুষ বলি, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বলি, ভগবান কৃষ্ণকে ভগবান বলে ডাকি। হে ভক্তগণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ কেবল গান গাইলে হবে না, সেখানে কি বলছে? তুমি হরে কৃষ্ণ, তুমি কৃষ্ণ হও, হরে রাম, তুমি রাম হও। যদি আমরা রাম হই, আমরা যদি কৃষ্ণ হই, তাহলে রামের চরিত্র আর কৃষ্ণের চরিত্রে যদি দেশের সন্তান গড়ে উঠে, সে দেশ সুখী হবে না দুঃখী হবে? সে দেশ अपने आप में সমৃদ্ধশালী হবে, সুখী হবে এবং সে দেশ প্রত্যেকের সহিত সুব্যবহার করবে। সে দেশের মাতা, সে দেশের সন্তান, সে দেশের পিতা আচার্যময় গুণময় হয়ে উঠবে। এই জন্য বলছে প্রথম মাতৃমান পিতৃবান আচার্যবান পুরুষ বেদ। হে সন্তান, এই সংসারে যে প্রথম গুরু, যেমন একটা ভবনকে তৈরি করতে গেলে তার মজবুত পিলার প্রয়োজন, ঠিক তেমনি মানব জীবনের নির্মাণের যে প্রথম পিলার তার যে সুসংগত পিলার, সেটার নাম কি? মা। দ্বিতীয় পিতা, তৃতীয় আচার্য। তাহলে মাতা পিতা আচার্যের যে স্নেহ এবং ভালোবাসা, শিক্ষা, মানবতার দ্বারা মানব নির্মাণ হবে, মনুষ্য নির্মাণ হবে। সে কালেক্টর পরে হবে, সে ডাক্তার পরে হবে, সে ইঞ্জিনিয়ার পরে হবে। প্রথম তাকে তৈরি হতে হবে মানুষ।
তাই না? যদি মনুষ্য মানব তৈরি না হয়, আজকে ছাগলকে ছাগল তৈরি করতে হয় না, গরুকে গরু তৈরি করতে হয় না, সে আপনি আপ গরু হয়, গরু জন্মায়, গরু হয়ে মরে যায়। কিন্তু বালক শিশুকে কেন স্কুলে পাঠাতে হয়, কেন গুরুকুলে পাঠাতে হয়, কেন তাকে শিক্ষার জন্য এত শিক্ষা দিতে হয়? প্রাইমারিতে, স্কুলে, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি, বিশ্ববিদ্যালয়ে এত শিক্ষা দেওয়ার ব্যবস্থা কেন? তাকে ঘষে মেজে সমগ্র রকমের বিদ্যা তাকে দিতে হয়, তাকে সে সুমানব তৈরি হবে, এবং সুমানব তৈরি হলে সুরাষ্ট্র তৈরি হবে, সুসমাজ তৈরি হবে। তো আজকের অভাবটা কোথায়? আজকের অভাব ধনের অভাব নয়, আজকের অভাব অর্থের অভাব নয়, আজকের অভাব সব থেকে বেশি যেটা প্রয়োজন, মানবিকতার অভাব, মানবতার অভাব। আমি প্রায় উদাহরণ দিই, আপনারা সবাই জানেন কলকাতায় পোস্তার কাছে একটি বিরাট ফ্লাইওভার তৈরি হয়েছিল। যারা কলকাতা যান বা এখানে যারা আছেন সবাই জানেন, সেই ফ্লাইওভারটা তৈরি করতে করতে হঠাৎ পড়ে যায় এবং অনেক লোক মারা যায়। সেই ফ্লাইওভারটা নির্মাণ করার পরে অর্ধ অবস্থায় আজকেও পড়ে আছে, তেমনি অবস্থায় আর নির্মাণ হয়নি, কত লোক মারা গেছিল। তো সেখানে প্রশ্ন করা হলো যে এই যে ফ্লাইওভারটা নির্মাণ হয়েছিল, কারা নির্মাণ করেছিল? দেখা গেল যারা নির্মাণ করেছিল ভারতবর্ষের সব থেকে বড় ঠিকাদার, বড় কন্ট্রাক্টর, নাম করা কন্ট্রাক্টর, এবং তাতে যে ইঞ্জিনিয়াররা ছিল সব বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার। তাহলে প্রশ্ন উঠছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার আর এত বড় কন্ট্রাক্টর আর বড় বড় বিদ্বান সেখানে থাকার ফলেও এই যে এত বড় আমাদের যে ফ্লাইওভারটা ভেঙে পড়লো কেন? কিসের জন্য ভেঙে পড়লো? পরীক্ষা করে দেখা গেল যে সেখানে যে পরিমাণ মশলা দেওয়া দরকার, যে পরিমাণ রড দেওয়া দরকার, যে পরিমাণ সিমেন্ট দেওয়া দরকার, যে পরিমাণ বালু দেওয়া দরকার, কেবল স্বার্থের জন্য কন্ট্রাক্টর তার অতি লোভের প্রাপ্তির জন্য তাদের সঙ্গে সব বড় বড় মন্ত্রী সবার সঙ্গে যোগাযোগ আছে, তাতে কি করে কম খরচায় কেবল একটা স্ট্রাকচার দেওয়া যায়, একটা গঠন দেখানো যায়। তাই যেখানে 100 টাকা একটা টেন্ডার হয়েছে, সে 100 টাকায় কত টাকা খরচা হবে? 40 থেকে 50 টাকা। তাহলে 50 টাকা যদি খরচা হয়, 50 টাকা ঘুষে দিতে হয়, তাহলে সে 50 টাকাটা আসবে কোথা থেকে? সে 50 টাকা তারা বাঁচাবে কি করে? সেখান থেকে লোহাকে কম করবে, তার সিমেন্ট কম করবে, বালুকে কম করবে, কিন্তু কি তৈরি হলো? একটা স্ট্রাকচার তৈরি হলো কিন্তু সুন্দর, যে পড়ে গেল অকালেই, মানুষ মারা গেল, কত মানুষ মারা গেল, সেই ফুলটা এখন আর তৈরি হয়নি, পড়েই আছে সেভাবে। অর্থাৎ ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ডাক্তার তৈরি হচ্ছে, কিন্তু মানুষ তৈরি হয়নি। যদি মানব তৈরি হতো, যদি মানুষ তৈরি হতো, তাহলে প্রথমে তাহলে মানবতায় আঘাত লাগতো যে আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন কন্ট্রাক্টর, তাহলে আমার কর্তব্য হবে এটাকে সঠিকভাবে তৈরি করা। লোভের জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য দেশের ক্ষতি করা, রাষ্ট্রের ক্ষতি করা, সমাজের ক্ষতি করা উচিত নয়। তাহলে এই রাষ্ট্র, সমাজ এবং দেশের ক্ষতি করার জন্য আজকে কিসের প্রয়োজন? না, আমাদের চেতনতার প্রয়োজন, মানবতার প্রয়োজন, রাষ্ট্রপ্রেমের প্রয়োজন, দেশপ্রেমের প্রয়োজন, পরমাত্মার জ্ঞানের প্রয়োজন। আমাদের আচার্য বলেছিলেন, যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞানী হবে, যে ব্যক্তি পরমাত্মার ভক্ত হবে, যে ব্যক্তি ঈশ্বরীয় চিন্তন করবে, সে এত বড় পাপ কাজ করতে পারে না। পাপী কারা? প্রথম কথা বলে যে পাপী তারা যারা অন্যায় করে অর্থ উপার্জন করে। যারা প্রথম পাপী তারা যারা অন্যায় করে অর্থ উপার্জন করে, এটাকে বলে চুরি করা। আমাদের পণ্ডিত তখন বলেছিলেন যে একটা গ্রামের নাম চোরি অনন্তপুর, তাকে বলছে চুরি অনন্তপুর। লোকেরা সেখানে বিএসএফরা হিন্দি ভাষা বলতে, বাংলা ভাষা বলতে পারে, এই চুরি অনন্তপুর আগে আমু, চুরি অনন্তপুর। লোকেদের যেটা মানে অপকর্ম করার জন্য সুবিধা, সে শব্দটা ভালো করে বলতে পারে। শব্দ শুদ্ধ, শুদ্ধ শব্দ, শুদ্ধ ব্যবস্থা বলতে এই জন্যই আমরা পারি না, আমাদের অভ্যাস নেই। আজকে দেখুন আমাদের সৌভাগ্যশালী, আপনাদের এখানে অনেক আর্য সমাজে যারা পণ্ডিত নয় তারা কিন্তু কত বেদ মন্ত্র বলতে পারে, তারা যজ্ঞ করতে পারে, আমাদের মায়েরা সব যজ্ঞ করছে। এটা সৌভাগ্য কেবলমাত্র আর্য সমাজে এসেছে বলেই। আপনি একটা এমএ-পাস মেয়েকে ধরে আনুন, যারা এমনি সাধারণ পৌরাণিক ঘরে আছে, তারা ওম গায়ত্রী মন্ত্র ঠিক করে উচ্চারণ করতে পারবে না। তারা কেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের এখানে পৌরাণিক যে ব্রাহ্মণরা আছে, তাকে যে গায়ত্রী মন্ত্র বলা হয় 10টা ভুল বলবে।
আর মন্ত্র যদি ঠিকঠাক করে বলেও দেয় অর্থ তারা জানেই না, তারা বলতে পারবে না। আমরা গর্ব করে বলতে পারি এই সময় আমাদের ঋষি দয়ানন্দের 200তম জন্মদিবস চলছে। এই বর্ষ পুরো সারা বর্ষ ধরে মহর্ষি দয়ানন্দের 200তম শতবর্ষ চলছে, তার জন্ম শতবর্ষ। আমরা গৌরবশালী, আমরা সৌভাগ্যশালী, এমন একজন ঋষির আমরা অনুযায়ী যেখানে কোনো জাতিভেদ নাই, যেখানে কোনো মতভেদ নাই, যেখানে কোনো আমাদের ভাই ভাইয়ের মধ্যে কোনো বিরোধ হতে পারে না। আমরা সবাই এক। আমাদের নাম কি? আর্য। কি নাম আমাদের? আর্য। এই আর্যের মধ্যে এত ভাগ হওয়া কোথায়? তুমি চাই, তুমি মণ্ডল, তুমি দাস, তুমি ফলানা ইত্যাদি ইত্যাদি করে এই সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ভাগ ভাগ করে। আচ্ছা, যার চায়ের রক্ত লাল হবে, আমার রক্ত লাল হবে, তারও রক্ত লাল হবে। আমি ভোগ পেলে আমিও খাবো, মুখ দিয়ে খাবো, শুনলে কান দিয়ে শুনবো। তাহলে এই মনুষ্যের মধ্যে বিভেদ কেন? এই মনুষ্যের মধ্যে এত বিভাজন কেন? এই মনুষ্যের মধ্যে এত হানাহানি কেন? একটাই কারণ, জ্ঞানের অভাব। এই অজ্ঞানতার জন্যেই, এই অজ্ঞান অভাবের জন্যেই আমরা একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকি। আর জ্ঞানের নাম কি? অপর নাম বেদ। যখনই বেদ জ্ঞান ঢুকবে, যখনই বেদের জ্ঞান আমাদের মধ্যে আসবে, তখন দেখবেন ধীরে 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 আমাদের সামনে সমগ্র সত্য প্রকাশিত হবে, উদ্ভাসিত হবে, উদ্ঘাটিত হবে। এবং সত্য তখনই আসবে যখন আমরা বেদে প্রবেশ করব। আর এই বেদে প্রবেশ করার জন্য জাত পাত গান কিছুই দেখা হয় না, সেখানে দেখা হয় মনুষ্যের চেষ্টা, মনুষ্যের ভাবনা, মনুষ্যের কামনার ভাবনা হয়। এই জন্য সবাইকে নিবেদন করি, আপনারা কমসে কম যারা গৃহে আছেন সত্যাত্মপ্রকাশ বইটা পড়বেন। বৈদিক ধর্মধারা আমাদের এখানে রাখা আছে, বইটা পড়বেন। জ্ঞান বিজ্ঞান বিদ্যাকে জানতে গেলে, এই শাস্ত্রকে না জানলে আপনারা জীবনে স্বস্তি সুখকে প্রাপ্ত করতে পারবেন না। পরমাত্মা পরমেশ্বরের নিকট প্রার্থনা করি, হে ভক্তগণ, হে সমস্ত আর্য সমাজের, দেখুন এই আর্য সমাজ ইতিহাস আমার মনে আছে। আজ থেকে 20 বছর আগে আমি এসেছি, 20-25 বছর আগে, 22 বছর আগে, যখন আমাদের আচার্য প্রিয়দর্শনজি সিদ্ধান্ত ভূষণ এখানে প্রথম আসেন, তখন এখানে 3 লাল ছিলেন। 3 লাল, যেমন হরিয়ানা 3 লাল, বংশীলাল, লাল আছে, ঠিক তেমনি আমাদের এই 12 কোণায় 3 লাল ছিলেন। আপনারা সবাই জানেন, শ্রদ্ধেয় প্রথম ফাগুলালজি, রবিলালজি, আর এক লাল খোকালালজি। এবং এখানের বিশেষ ভূমিকা ছিলেন একজন শ্রদ্ধেয় শ্রী ঝাটন আর্যজি, তার নাম নিতে এবং আমাদের প্রিয় বিনয়, যার বাড়িতে এইসব খাদ্য বাদ্য খাচ্ছি আমরা, আমাদের বিনয়জি স্ত্রী, আমাদের দিদি এত শ্রদ্ধালু, সবাইকে তার ঘরে আপন জায়গা সমাজকে সাফ স্থান দিয়ে। আর আমাদের পণ্ডিত বেদভানুর কি বলবো, ভগবান তাকে বুদ্ধি বিদ্যা বিবেচনা দিয়েছে। এই আর্য সমাজ সত্যি কথা বলতে সেই বিরুদ্ধে যাওয়ার পর প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। ভগবান তাকে বিদ্যা বুদ্ধি ধন সম্পদ দিয়েছে, কিন্তু তার সুপযোগ করছে। এই আর্য সমাজকে জাগরণ করার জন্য পণ্ডিত বেদভানু কলকাতা থেকে এসে এখানে আপনাদের সঙ্গে মিলিত হয়ে সবাই সংযুক্ত হয়ে আর্য সমাজের উত্থান করছেন। আজকে এত লোকের সমাগম কি করে হতো, এত লোকের আগমন কি করে হতো? এই যজ্ঞ না হলে, এই অনুষ্ঠান না হলে। তাই সবাই তাকে সহানুভূতি করুন, তার পাশে এসে দাঁড়ান। পয়সা তখন ভগবান তাকে সামর্থ্য দিয়েছে, সব দিক থেকে তিনি এনে করতে পারবেন। আমি এখানে যারা মনোমালিন্য হয়ে কিছু দূরে দূরে সরে আসছেন, তার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আপনারা এসব ভুলে যান। এসব ভুলে গিয়ে আমরা আর্য, আমরা শ্রেষ্ঠ, আমরা সভ্য, আমরা ভারতের সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমরা। আর এই গ্রামে আগে একার যুগে যখন পণ্ডিত ফিরোজজি আসছেন, আমরা মনে আছে তখন খোকালালজি, আমাদের ফাগুলালজি, এখানে ফাগুলালজিকে দেখলে লোক সহ্য করতে পারতো না, কারণ এত তিনি তর্ক করতেন, এত তিনি পৌরাণিকদের তিনি গালি দিতেন। অর্থাৎ যা অসত্য, যা সত্য তিনি প্রকাশ করতেন। পরে পরে লোকেরা বুঝলো যে সত্য কি অসত্য কি। তাই আর্য সমাজ স্থাপনা হয়েছিল সত্যকে প্রকাশ করার জন্য, সত্যকে প্রচার করার জন্য, সত্যকে স্থাপনার জন্য। এটা আপনারা সবাই মিলে এগিয়ে নিয়ে চলুন। সেই ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের নবজীবনের আগন্তুকদের, আমাদের সমস্ত ছেলেরা আজকে উপনয়ন নিয়েছে, আমরা প্রিয় দেবরাজ, আমাদের প্রিয় ছেলেরা যারা আজকে আসছে, তাদের কাছে আমার নিবেদন, এদের হাতকে শক্ত করুন, আর্য সমাজকে অগ্রসর করুন। এবং মায়েদের কাছে আমার প্রার্থনা, আপনারাও এগিয়ে আসুন, সপ্তাহে সৎসঙ্গ করুন, দেখবেন আপনাদের জীবন সুখী হবে, ব্যক্তি জীবন উন্নত হবে, রাষ্ট্র জীবন উন্নত হবে। সবাইকে আমার প্রার্থনা নিবেদন জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। ওম শান্তি, ওম শান্তি।
শান্তি, ওম শান্তি।